কারণ যেভাবে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে একটা ধর্মীয় জিনিস বানায় ফেলছিল, এরা জুলাইয়ের চেতনাকে ধর্মীয় জিনিস বানায় ফেলছে। যারা জুলাইয়ের সময় প্রত্যক্ষ মাঠে ছিলাম তারাও কোনো কিছু বলতে গেলে বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের দোসর। ধরেন ধানমন্ডি ৩২ শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটা জঘন্য হয়েছে। আমার মনে হয়েছে শেখ হাসিনাকে উচিত শিক্ষা দিতে হলে আসলে ৩২ ভাঙলে শেখ হাসিনা আসলে আঘাতটা পাবে। কিন্তু আমি যদি আসলে রাষ্ট্র গঠন করতে চাই, আমি কি এই মানসিকতা দিয়ে রাষ্ট্র গঠন করতে পারবো কিনা? আমি যদি চিন্তা করি যে না, এটা শুধু এই ৭ দিনের ইস্যু না, ৬ মাসের ইস্যু না, এটা একটা ২০ বছর ৩০ বছরের ইস্যু। ঠিকই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদেশে যায় বলতে হয়েছে যে না, পুলিশ প্রোটেক্ট করতে পারে নাই, কারণ এটা রাষ্ট্র হিসেবে আমাকে উইক দেখায়। যে একটা হতে পারে রাষ্ট্র ডিসিশন নিল যে আমি বুলডোজার দিয়ে ওই জায়গাটা ঘুরাই দিব, ওখানে কিছু থাকবে না, কিন্তু রাষ্ট্র তো তা করেনি। রাষ্ট্র বলেছে এটাকে আমি একটা জাদুঘর বানাবো। খুব ভালো ডিসিশন। কেন খুব ভালো ডিসিশন? কারণ আমাদের এখানে পলিটিক্সটা হচ্ছে আইদার ভ্যালোরাইজেশন নইলে ডিমোনাইজেশন। যে আইদার লোকটা সব ভালো নইলে লোকটা সবকিছু খারাপ। তো ধানমন্ডি ৩২ তো ভালো মন্দ কন্ট্রোভার্সি সবকিছু মিলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তৎকালীন যে ইতিহাস, সেই ইতিহাসের একটা বড় কেন্দ্র। তার তো আর কিছু না হোক, তার একটা জাদুঘর হিসেবে ভ্যালু আছে। তো আমি রাষ্ট্র হিসেবে ডিসিশন নিলাম যে আমি এটাকে জাদুঘর বানাবো, এবং তারপরে সেখানে এক দফা মব হলো। মব হওয়ার পরে সেটা নিয়ে সারা দুনিয়াতে মানে প্রচুর পরিমাণে সমালোচনা হলো। তারপরে আবার এই শেখ হাসিনার রায়ের দিন, শেখ হাসিনার রায় দিচ্ছে, রায়টা শুনতে যাচ্ছে না বা রায় ওখানে কিছু করছে না। তারা কি করলো? তারা আবার কিছু লোকজন ধানমন্ডি ৩২ চলে গেল। এবং এটা কি পরিমাণ শেমফুল যে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সেখানে যায়, সেটার পক্ষে কথা বলতেছে, এবং তার বিরোধিতা করা হলে বলা হচ্ছে এই যে আওয়ামী স্বৈরাচারের দোসর। সো এইখানে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা যদি আমাদের প্রধান চালিকা শক্তি হতো ৫ই আগস্টের পরে, তাহলে আমরা এই কাজগুলি করতাম না। কিন্তু কোথাও যেন আমাদের রাগটা আমাদের প্রধান চালিকা শক্তি হচ্ছে, এবং রাগ থেকে করা কাজ একটা সাইকেলের মতো, সেটা অন্য কারো মধ্যে আবার রাগ তৈরি করছে। ফলে যেই মানুষটা হয়তো ৫ই আগস্টের আগে এই অভ্যুত্থানকে সম্পূর্ণরূপে ওন করতো, সেই মানুষটাও ১ বছর ১০০ বছর পরে এসে একটু একটা ভালনারেবল পজিশনে পড়ে গেছে। তাহলে কি আমরা ঠিক করলাম? কতটা ঠিক করলাম? কি হলাম? এইটা হাইলি ডেঞ্জারাস। কারণ যারা ২০২৪-এর ৫ই আগস্টের কথা চিন্তা করে, তার মানে অভ্যুত্থান নিয়ে অনুশোচনা তৈরি হচ্ছে বলে মনে করেন? অনুশোচনা অনেক হার্ড একটা ওয়ার্ড। অনুশোচনা মানে হচ্ছে আমি করছি, আমি ভুল করছি, হায় হায় আমি কি করলাম, সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে আমি করছি, আমি একটা জিনিস বুঝে করছিলাম, আমি কি সব ঠিক বুঝছিলাম, একটা দ্বিধা তৈরি হওয়া। এবং এই দ্বিধা তৈরি হওয়ার মুশকিলটা হচ্ছে এই দ্বিধা তো এক্সপ্রেস করা যাচ্ছে না। কারণ যেভাবে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে একটা ধর্মীয় জিনিস বানায় ফেলছিল, এরা জুলাইয়ের চেতনাকে ধর্মীয় জিনিস বানায় ফেলছে। যারা জুলাইয়ের সময় প্রত্যক্ষ মাঠে ছিলাম তারাও কোনো কিছু বলতে গেলে বলা হচ্ছে যে এরা আওয়ামী লীগের দোসর। ওই একই তো হলো, ফরম্যাটটা কিন্তু একই আছে। দেখেন, আগে ৫ই আগস্টের আগে যদি আপনি এরকম কোনো কিছু বলতেন, বলা হতো আপনি বিএনপি জামাত, আপনি জামাতের দোসর। সো এখন আমি একইভাবে দেখতে পাচ্ছি যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে কেউ বিভিন্ন রকম মবকে, যখন কেউ কোনো মবের নিন্দা করতেছে, বলতেছে এভাবে করে রাষ্ট্র চলতে পারে না, এরকম ভাবে একটা মানে ললেসনেস হয়ে থাকতে পারে না, তখন তাকে এরকম ভাবে আওয়ামী দোসর ট্যাগ করা, মব কথাটাই নাকি আওয়ামী ন্যারেটিভ, এইসব কথাবার্তা কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে উঠছে।